লক্ষ্যে বিশ্বজনরং পর্যায়ে রাজবুলহাট সৃজনের নিবেদন নাট্যপাঠ পঞ্চম বেদ। সকলের মঙ্গল হোক। বলো বলো তাপস বৃন্দ, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? মুনিবর, আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই সব প্রশ্নের উত্তরগুলির সন্ধানে আমরা আপনার কাছে এসেছি। বলো, বিনা দ্বিধায় তোমাদের মনে উদয় হওয়া প্রশ্নগুলি এখানে উত্থাপন করো। গুরুদেব, কিভাবে এই নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো, আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? বাহ, তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছো। শোনো, এই প্রশ্নটি কেবল নাটকের জন্যই নয়, এ আমাদের জীবনের সঙ্গেও যুক্ত। দেখো, ত্রেতা যুগের পর থেকেই মানুষের মধ্যে লোভ বড় বেশি প্রকট হয়ে ওঠে। পাপ আর সংঘাতের দিকে মানুষের এগিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। তখন দেবরাজ ইন্দ্র প্রজাপিতা ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এমন একটি মাধ্যম তৈরি করতে, যা দৃশ্যমানতা আর শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব জাতিকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে নিয়ে যেতে পারে। দেবরাজ ইন্দ্রের অনুরোধে তখন প্রজাপিতা ব্রহ্মা তৈরি করেন নাট্যবেদ, যার প্রায়োগিক দিক হলো এই নাট্যশাস্ত্র। সাধু সাধু। আচ্ছা মুনিবর, আমরা তো জানি বেদ হলো সকল জ্ঞানের ভান্ডার। জগতের সকল রহস্যই তো বেদে লুকিয়ে আছে। সুতরাং বেদগুলি তো আমাদের জন্য যথেষ্ট ছিল। তাহলে কেন এই নতুন বেদ সৃষ্টি করা হলো? দেখো, নতুন বেদ সৃষ্টি করা হয়েছে কারণ সমস্ত মানুষকে সব কিছু সহজে বোঝাবার প্রয়োজন আছে। মনে রাখতে হবে, নাটক এমন একটা মাধ্যম যা দিয়ে আমরা সাধারণ মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে খুব সহজে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই এই শুভ উদ্দেশ্য অর্জন করার জন্য স্বয়ং ব্রহ্মা চারটি বেদকে এক করে নাট্যবেদ রচনা করেছেন। চারটি বেদের তত্ত্ব ও উপাদানগুলি নিয়ে কি করে নাট্যবেদ রচিত হলো গুরুদেব? আপনি একটু বিস্তারিত বলুন। শোনো তাপস বৃন্দ, ওই দেখো ভেসে আসছে গানের সুর। এ গান সামবেদের গান। নাটকে গান এসেছে এই সামবেদ থেকে। ঋগ্বেদ থেকে এসেছে কথা, যজুর্বেদ থেকে এসেছে অভিনয়, আর অথর্ববেদ থেকে এসেছে রস। এইভাবে চারটি বেদ থেকেই নাট্যশাস্ত্র তৈরি হয়েছে। গুরুদেব, আরেকটি প্রশ্ন, কেবল দেবতাদের জন্যই কি নাটক তৈরি হয়? না না, তা কখনোই নয়। দেখো, রাক্ষসরাও কিন্তু ব্রহ্মার প্রতি এই একই সন্দেহ প্রকাশ করেছিল। দেখ, দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলেই কিন্তু নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত আচার দেখানো হয়েছে। নাট্যগ্রন্থ তিনটি পৃথিবীর বর্ণনা দেয়। শুধু তাই নয়,
দুঃখে ক্লান্ত, শোকে জর্জরিত সকলকে বিশ্রাম দিতে পারে এই নাটক। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকর্ম রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যা নাটকে দেখা যায় না। আশ্চর্য! পুরো সৃষ্টি, সব লৌকিক এবং অলৌকিক, ধর্ম, শিল্প, সব এই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, তাই তো নাটককে সমস্ত কলা বা শিল্পের আধার বলা যেতে পারে। নাটক হলো সমস্ত কলার সঙ্গম। নাটক একটি অদ্ভুত শিল্প। ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু কেন আমাদের সমাজ এটিকে গুরুত্ব সহকারে নেয় না? আমি দেখেছি এই শিল্পকে অনেকেই অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত হিসেবে বিবেচনা করে। দেখ, আমরা যারা নাট্যানুশীলন করি তারা শিল্পী, তারা কেউ নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, কিন্তু নীতি নিয়ে কখনোই নয়। মনে রাখতে হবে, নাটক কেবল একটি শিল্প মাত্র নয়, এটি এমন এক শিল্প যা সমাজের আয়না। এটি সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়। নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমানাকে অবলীলায় অতিক্রম করতে পারে, সমাজের বৈষম্যকে দূর করতে পারে। এই অনুভূতি এক বিরাট অনুভূতি। নিঃসন্দেহে এই অনুভূতি বিশ্বকে এক আদর্শ বিশ্বে রূপান্তরিত করতে পারে। যথার্থ। কোনো সন্দেহ নেই যে শিল্প ছাড়া যে সমাজ, তা একটি পশুর সমাজ। বাহ, এই তো তোমরা সব বুঝতে পেরেছ। শোনো, শিল্প হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্পকে বাদ দিয়ে কোনো সমাজ সুন্দর হতে পারে না। তাই শিল্প আর শিল্পীকে সম্মান দেবার জন্যই পঞ্চম বেদ সৃষ্টি করা হয়েছে। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়েই তৈরি। হ্যাঁ তাপসবৃন্দ, শোনো, আমার নাট্যশিল্পীরা তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত। তোমাদের জন্যই তারা অপেক্ষা করছে। চলো, সেখানে গিয়ে তোমরা এবার নাটক উপভোগ করো। আমরা হব সবার আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টায়। এই আনন্দের জগতে সবাই সৃষ্টি নিয়ে মাতে, নির্ভীক আর সাহসী হয়ে কলুষকে তাড়ায়। আয় রে আয়, সময় বয়ে যায়, মোদের দেশটাকে ভালোবেসে আয়। এই পৃথিবী বাঁচে মোদের মহিমায়। আয় রে আয়, 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 আয় রে আয়। নমস্কার।